প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব অর্গানিক অংশের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আমরা যে প্রশ্নগুলো আজকে আলোচনা করব, অ্যালকেন কি, তো আসলে অ্যালকেন সম্পর্কে, তো এই অ্যালকেনের কিছু ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন, এই প্রশ্নটা আমরা এই জায়গায় আলোচনা করে ফেলবো। অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় হয় কেন, ডিজেলের স্ফুটনাঙ্ক পেট্রোলের তুলনায় বেশি কেন, এলিফ্যাটিক যৌগ হতে অ্যারোমেটিক যৌগ প্রস্তুতি, এলিফ্যাটিক যৌগ হতে আমরা অ্যারোমেটিক যৌগ প্রস্তুত করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলেন প্রথমে আমরা শুরু করি যে অ্যালকেন কাকে বলে। অ্যালকেন আসলে কি? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। অ্যালকেন বলে কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহকে অ্যালকেন বলে। আমরা সংজ্ঞা তো আসলে পারলাম, এর সাথে আরো কিছু বেসিক আমরা জেনে নিই। অ্যালকেনের সাধারণ সংকেত, আচ্ছা আমি যদি বলি অ্যালকেনের প্রথম সদস্য কি, অ্যালকেনের প্রথম সদস্য মিথেন। অ্যালকেনের প্রথম সদস্য কি? মিথেন। এর সংকেত কি? CH4, অর্থাৎ এক কার্বন বিশিষ্ট যে যৌগটা সেটা হলো মিথেন। আচ্ছা, অ্যালকেনের দ্বিতীয় সদস্য ইথেন। এখন আমি যদি বলি অ্যালকেনের সাধারণ সংকেত, অ্যালকেনের সাধারণ সংকেত বলেন তো কি? অ্যালকেনের সাধারণ সংকেত হলো CnH2n+2। আপনারা জানেন CnH2n+2। এই জায়গায় যদি আমি 1 ধরি তাহলে এইভাবে সি এর মান যদি 1 ধরিতে হাইড্রোজেন নেব 4, অর্থাৎ মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এগুলো আর কি। অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n। এটা আরেকটা সাধারণ সংকেত আছে বা RH। তাহলে অ্যালকেনগুলো আসলে কি কি একটু বলেন তো? মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন। আচ্ছা আমি যদি বলি পেন্টেনের সংকেত দেখেন, আপনি কি লিখবেন? C5। পেন্টেন মানে 5, আপনি বুঝেন। তাহলে হাইড্রোজেন কটা হবে বলেন তো? 5 দুগুণে 10 আর 2 12। এখন বুঝছেন? আর আমি যদি বলি হেক্সেন, C6H 6 দুগুণে 12 আর 2 14। এগুলো আমরা বেসিক ক্লাসে আসলে আলোচনা করছিলাম। আচ্ছা, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2 বা RH। আচ্ছা, এখন এই অ্যালকেন আসলে সম্পৃক্ত হাইড্রোকার্বন। অ্যালকেনের আরেকটা জিনিস আমরা একটু জেনে নিই। আমরা জানি সাধারণত অ্যালকেন সমূহর কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত হলে এরা গ্যাসীয় হয়। এদের ভৌত অবস্থা কি হয়? গ্যাসীয়। অ্যালকেন সমূহের ক্ষেত্রে কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাইতে থাকে তাদের ভৌত অবস্থা গ্যাস থেকে তত কঠিনের দিকে যেতে থাকে। 1 থেকে 4 কার্বন, মিথেন, ইথেন, প্রোপেন, এগুলা গ্যাস। পরে C5 থেকে C16 এই পর্যন্ত মোটামুটি এগুলাকে বলা হয় তরল। কোনো কোনো ক্ষেত্রে এটাকে বলা হয় যে C5 থেকে C17 পর্যন্ত এইগুলোকে তরল বলা হয়। আবার C17 এর উপরে C17 থেকে বা C18, আমরা এই জায়গায় 17 দিয়ে দিই, কোনো কোনো ক্ষেত্রে 17ও, C17 আচ্ছা তরল। আর C18 থেকে আপ, অর্থাৎ এর উপরে যেগুলা সেগুলোকে আসলে বলা হয় CN দিয়ে দিই, এটাকে CN। এগুলা কঠিন। অর্থাৎ আমরা কি বুঝলাম? কার্বন সংখ্যা যত বাড়বে তখন গ্যাস থেকে সে তরল, তরল থেকে সে হবে কঠিনের দিকে যাবে। এই আমরা আসলে বেসিকটা। তাহলে অ্যালকেন কি? কার্বন কার্বন একক বন্ধন বিশিষ্ট হাইড্রোকার্বন সমূহ অ্যালকেন বলে। অ্যালকেনের প্রথম সদস্য মিথেন, দ্বিতীয় সদস্য ইথেন। অ্যালকেনের সাধারণ সংখ্যা CnH2n+2 বা RH এবং এদের ভৌত অবস্থা সম্পর্কে আমরা জানলাম। এখন আসেন একটা প্রশ্ন আপনাদের আমরা আমরা জানি অ্যালকেন সমূহকে প্যারাফিন বলে। অ্যালকেন সমূহকে কি বলা হয়? প্যারাফিন। এটা আমার বেসিক ক্লাসে আলোচনা আছে। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন মানে বা আকর্ষণহীন। আপনাকে যদি বলি আমি মনে হয় প্রোপেন, আমি আরেকটা প্রশ্ন আলোচনা করব। প্রোপেন কি হবে বলে তো? C3H8। এখন এর গাঠনিক সংকেত কি হবে? কার্বন কার্বন একক বন্ধন। আপনি তার হাতগুলা দিলেন, প্রত্যেক কার্বনের 4 হাত, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। দেখেন এই প্রোপেনের গাঠনিক সংকেত হতে দেখা যায় যে প্রত্যেকটা কার্বন অপর একটা কার্বনের সাথে, কার্বন এবং হাইড্রোজেনের সবগুলো একক বন্ধন, একক সমযোজী বন্ধন। একক সমযোজী বন্ধনগুলো বলা হয় সিগমা বন্ধন। এই সিগমা বন্ধনগুলো অত্যন্ত শক্তিশালী হয়, যার ফলে এদেরকে প্যারাফিন বলা হয়। প্যারাফিন শব্দের অর্থ আসক্তিহীন, যার ফলে এরা অন্য কোনো
যৌগের সাথে সহজে বিক্রিয়া অংশগ্রহণ করে না। তাই অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন, বা অ্যালকেন সমূহকে নিষ্ক্রিয় বলা হয় কেন, এই প্রশ্নটা আমরা একটু আলোচনা করে ফেলবো। যে বলবেন অ্যালকেনে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেন শক্তিশালী একক বন্ধন, একক সমযোজী শক্তিশালী সিগমা বন্ধন বিদ্যমান, এই সিগমা বন্ধনের কারণে এরা সহজে অন্য কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই তারা রাসায়নিকভাবে তাদের রাসায়নিকভাবে নিষ্ক্রিয় বলা হয় আর কি। এবং এরা সম্পৃক্ত হাইড্রোকার্বন, এরা কি সম্পৃক্ত হাইড্রোকার্বন। আশা করি আমরা এই প্রশ্নটা যদি চলে আসে তাহলে আমরা দিতে পারবো। যেমন যে আমি একটা যে পিডিএফটা আপনাদের দিব, যদি কখনো এই প্রশ্নটা আসে আর কি, যে অ্যালকেন সমূহকে প্যারাফিন বল, অ্যালকেন সমূহ নিষ্ক্রিয় ব্যাখ্যা করো, সেম ব্যাখ্যাটা যে অ্যালকেনে দেখেন অ্যালকেন সমূহ নিষ্ক্রিয় ব্যাখ্যা করে, এই টাইপের যদি কোনো প্রশ্ন আসে, বা অ্যালকেন সমূহকে প্যারাফিন বলা হয় কেন, এই টাইপের প্রশ্ন আসে, যে কি আমরা যা বলছি যে অ্যালকেন সমূহ সম্পৃক্ত জৈব যৌগ, অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, এই একক বন্ধনগুলো হলো শক্তিশালী সিগমা বন্ধন, এবং এই অ্যালকেনের সবগুলা কার্বন sp3 সংকরীভূত, যার ফলে তারা শক্তিশালী সিগমা বন্ধনে যুক্ত হয়, sp3 সংকরিত এবং শক্তিশালী সিগমা বন্ধনে হয়। এই সিগমা বন্ধনগুলো খুব শক্তিশালী হয়, এরা অন্য কারোর সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, তাই অ্যালকেন সমূহ নিষ্ক্রিয় বা তাদেরকে প্যারাফিন বলা হয়। আশা করি আমরা এই প্রশ্ন উত্তর পারবো। এখন আসেন পরের প্রশ্ন, অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন? অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন? ওকে স্যার, আমরা এখন এই প্রশ্নটা আলোচনা করবো। এটা আমি নোটটা আমি পরে দিচ্ছি আপনাদের। অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন? আচ্ছা স্যার, পানিতে দ্রবণীয় এবং অদ্রবণীয়তা কিসের উপর নির্ভর করে জানেন? আমরা ছোট ক্লাসে পড়ছিলাম যে আয়নিক যৌগসমূহ পানিতে দ্রবীভূত হয় কেন, মানে লবণ পানির মধ্যে দিলে আপনি পাবেন না, কিন্তু তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন পানিতে দিলে কি মিশবে না? কেন না? যে আয়নিক যৌগ পানিতে দ্রবীভূত হয়, লবণ পানির মধ্যে দিলে দেখবেন মিশে গেছে, কিন্তু তেল পানিতে দিলে মিশবে না, কারণ তেল কি অ্যালকেন জাতীয় যৌগ। এর মানে কি বুঝলাম? যে অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয়। প্রশ্ন হলো কেন পানিতে অদ্রবণীয় বা পানিতে দ্রবীভূত হয় না কেন? এর জন্য আগে আপনাকে জানতে হবে যে পানি স্ট্রাকচারটা কি। পানি কার্বনের সংখ্যা যদি আমরা এই যে H2, পানি হইল সমযোজী একটি পোলার অণু। পানি একটি সমযোজী পোলার অণু। কেন পোলারিটি হয়? আমরা জানি আসলে সমযোজী যৌগগুলোর মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার কথা ছিল না, কিন্তু তাদের মধ্যে যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর বেশি হয় তখন তাদের মধ্যে পোলারিটি প্রাপ্ত হয়। যেমন অক্সিজেন এবং হাইড্রোজেন, এই জায়গায় বন্ধনটা কিভাবে হয়েছিল মনে আছে আপনাদের? যে অক্সিজেনে একটা ইলেকট্রন দিছিল, হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, দুইজনে আসলে ইলেকট্রন শেয়ার করে বন্ধন তৈরি করছে, কিন্তু অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি বেশি, তাই সে কি করে শেয়ার কিন্তু ইলেকট্রন কেন বেশি? যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান আমরা জানি 3.5 এবং হাইড্রোজেন হলো 2.1, এটা বিয়োগ করলে কি হবে? 0.5 এর চেয়ে বেশি হবে না? যেহেতু তাদের দুইটা পরমাণু তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে বেশি, 0.5 এর চেয়ে কি বেশি, এটার তড়িৎ ঋণাত্মকতা 2.5 আর এটা হলো 3.5, এই দুইটার বিয়োগফল 0.5 এর চেয়ে বেশি, এই জন্যই তাদের মধ্যে পোলারিটি সৃষ্টি হয়, যার কারণে এই অক্সিজেন হইব আংশিক ঋণাত্মক আদান আর এটা হবে ধনাত্মক আদান। এই যে পোলারিটি সৃষ্টি হয়েছে, কি হয়েছে? পোলারিটি সৃষ্টি হওয়া বা ডাইপোল সৃষ্টি হওয়া, আমি অংশ মুছে ফেলি। পোলারিটি বা ডাইপোল সৃষ্টি, এটা আমরা এই যে ইলেকট্রন ঘনত্বকে আমরা ডেল্টা দ্বারা প্রকাশ করি, আমরা সবাই জানি। এই অংশ হবে প্লাস, এই হাইড্রোজেন কি হবে প্লাস। আমরা চাইলে এই অক্সিজেনের ডেল্টার আগে 2 দিতে পারি, কারণ তার চার্জের মানটা 2। তো এই যে পানি একটি পোলার দ্রাবক বা পোলার যৌগ, যার কিন্তু আমরা জানি পোলার দ্রাবকের মধ্যে পোলার যৌগগুলো দ্রবীভূত হয়। যেমন এই জায়গায় যদি আপনি NaCl দিতেন, NaCl প্লাস মাইনাস, তখন কি হইতো বলেন তো? তখন কি হইতো মনে আছে না আপনাদের? ওই প্লাসে মাইনাস রে, মানে ওই আয়নিক যৌগের প্লাসকে এই মাইনাসে এবং ওই মাইনাসকে এই প্লাসে কি করতো? আকর্ষণ করতো, যার ফলে সোডিয়াম ক্লোরাইড পানির মধ্যে কি হয়ে যেত? দ্রবীভূত হইয়া যেত। কিন্তু এখন আমার প্রশ্ন হলো অ্যালকেন সমূহ পানিতে দ্রবীভূত হয় না কেন? আচ্ছা, অ্যালকেনের মধ্যে মনে করেন আপনি অক্টেনের কথাই, ফর এক্সাম্পল অক্টেনের সংকেত কি হবে বলেন? C8, 8 দুগুণে 16, 8 দিয়ে 18, এই অক্টেন হইলো অপুলার যৌগ, এটা আয়নিক যৌগের মতো প্লাস মাইনাস নাই। যেহেতু তার মধ্যে কোনো প্লাস মাইনাস নাই, তখন কি করতে পারবে না? এই পানির ঋণাত্মক প্রান্ত এবং পানির ধনাত্মক প্রান্ত এদেরকে কি করতে পারবে না? আকর্ষণ করতে পারবে না, যার কারণে অ্যালকেন সমূহ কি হয় না? পানিতে দ্রবীভূত হয় না। তো এটা বলবেন যে অ্যালকেন সমূহ হইলো সমযোজী অপুলার অণু, সমযোজী অপুলার বা নন পুলার বলা যায়, অপুলার অণু। যেহেতু এটা অপুলার অণু, অর্থাৎ তাদের মধ্যে প্লাস মাইনাস সৃষ্টি হবে না, তাই পানির ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তাদেরকে আকর্ষণ করতে পারবে না, এই জন্যই তারা পানিতে অদ্রবণীয়। আশা করি আমরা মূল কাহিনীটা বুঝতে পারছি। এর মানে এটা আমাদের এই অ্যালকেন সমূহ পানিতে কি হবে? অদ্রবণীয় হবে। বুঝতে পারছি?
এখন আমরা যে পিডিএফটা আপনাদের আমি দিব, অ্যালকেন সমূহ পানিতে অদ্রবণীয় কেন একটু দেখে নিই আমরা। বলবেন এই জায়গায় অ্যালকেনে কার্বন হাইড্রোজেন বা কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান, আমরা এটা জানি, এবং তাদের মধ্যে তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য 0.5 এর চেয়ে কিটা কম, তাই তারা সমযোজী অপুলার। এই অপুলারিটির কারণে তারা কি করে না, তাদের মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হয় না, তাই পানির ধনাত্মক ঋণাত্মক প্রান্ত তাদেরকে কি করতে পারে না, আকর্ষণ করতে পারে না। এই জন্য অ্যালকন সমূহ পানিতে অদ্রবণীয়। আশা করি আমরা এই প্রশ্ন উত্তরও পারবো। চলেন পরবর্তীতে আমরা যে প্রশ্ন উত্তরে যেতে চাই সেটা হলো ডিজেলের স্ফুটনাঙ্ক পেট্রোলের তুলনায় বেশি। আচ্ছা, ডিজেল পেট্রোল এই সবগুলো আসলে অ্যালকেন জাতীয় যৌগ, বুঝছেন? আসলে পেট্রোল ডিজেল এগুলো আসলে সবগুলো অ্যালকেন জাতীয় যৌগ, তবুও তাদের মধ্যে একটু পার্থক্য আছে। দেখেন দেখেন মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন। আচ্ছা, অক্টেন কি আমরা কোথায় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে আসলে আমরা ব্যবহার করি লিকুইড, কিন্তু মিথেন কি গ্যাস, যে বাসা বাড়িতে আমরা জ্বালাই। দেখেন সবগুলোই সেম জাতীয় হাইড্রোকার্বন জাতীয় জিনিস, কিন্তু নিচের গুলা নিম্ন সদস্যগুলা গ্যাস, পরের গুলা কি আসলে কি তরল, তাই তো? এর মানে কি কার্বন সংখ্যা বাড়ার সাথে সাথে তাদের অণুর আকার বড় হয়, তখন তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়ে। যেহেতু ডিজেলের স্ফুটনাঙ্ক পেট্রোলের তুলনায় বেশি, এর মানে বোঝা যাচ্ছে ডিজেলের কার্বন সংখ্যা পেট্রোলের কার্বন সংখ্যার চেয়ে কি হবে, বেশি হবে। আমি আপনাদের যে নোটটা দিব সেই নোটটা একটু দেখাইতে চাই। কার্বন সংখ্যার পার্থক্যের কারণেই তো এই ঘটনাটা ঘটে। এই যে স্যার যে নোটটা আমি আপনাদের দিব, দেখেন পেট্রোলিয়ামের 40 থেকে 175 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতনে পেট্রোল এবং 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতনে ডিজেল পাওয়া যায়। অর্থাৎ ডিজেলের স্ফুটনাঙ্কটা কি হয়, বেশি হয়, কিন্তু পেট্রোলের কম। প্রশ্ন হলো কেন? পেট্রোলের কার্বন সংখ্যা নিশ্চয়ই কম আছে। কত? হাইড্রোকার্বনের সদস্য সংখ্যা কার্বন 6 থেকে 12, হাইড্রোকার্বনের কার্বন সংখ্যা 6 থেকে 12। কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহের তরল মিশ্রণকে পেট্রেন বলে। হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন, ডেকেন এই সবগুলোর মিশ্রণকে একত্রে আসলে আমরা কি বলতেছি, পেট্রোল বলে। আর অন্যদিকে 13 থেকে 17 কার্বন বিশিষ্ট অ্যালকেন সমূহের তরল মিশ্রণকে ডিজেল বলে। অর্থাৎ দুইটাই তরল, কিন্তু এই যে আমার কি বলে পেট্রোলের ক্ষেত্রে আমার কার্বন সংখ্যা কত, 6 থেকে C6 থেকে C12। আচ্ছা, আর ডিজেলের ক্ষেত্রে কার্বন সংখ্যা হইল কে C13 থেকে C17। এই যে কার্বন সংখ্যা বাড়লে কি হবে, তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়বে, এই তো আণবিক ভর বেশি হবে। এই হইল আসলে মূল বিষয়। এখন বুঝতে পারছি যে ডিজেল এবং পেট্রোল উভয়ই আসলে কি হাইড্রোকার্বন। এখন এই পেট্রোলের ক্ষেত্রে কার্বন সংখ্যা কার্বন 6 থেকে 12 এবং ওই জাতীয় তরলের মিশ্রণ, এবং ডিজেলের ক্ষেত্রে 13 থেকে 17। যেহেতু ডিজেলের ক্ষেত্রে অণুর আকৃতি বড়, তাদের আন্তঃআণবিক শক্তি বেশি হবে, গলনাঙ্ক স্ফুটনাঙ্কের মান বাড়বে। এই জন্যই তারা পানিতে কি, এই জন্যই ডিজেলের স্ফুটনাঙ্ক পেট্রোলের চেয়ে কি হবে, বেশি হবে। এখন আরো যদি কার্বন সংখ্যা বাড়ায়, কার্বন যদি 18 হয়, তো এটা কঠিন হবে, কঠিনের স্ফুটনাঙ্ক কি হবে, আরো বাড়বে। আশা করি আমরা এই প্রশ্ন উত্তর পারবো। এখন লাস্ট আমরা যে কোয়েকশনটা পড়তে চাই সেটা হলো এলিফ্যাটিক যৌগ হতে অ্যারোমেটিক যৌগ। ওকে স্যার, এলিফ্যাটিক যৌগ। আচ্ছা, এলিফ্যাটিক যৌগ আমরা জানি কি মুক্ত শিকল যে এলিফ্যাটিক যৌগগুলো আছে, মনে করেন N-হেক্সেন। অ্যারোমেটিক যৌগ বলতে প্রথমে আমাদের মাথায় চলে আসে বেনজিন, টলুইন, এই বিষয়গুলো। তো এলিফ্যাটিক যৌগ আপনি মুক্ত শিকল আমরা যদি বলি, মনে করেন যে CH3 CH2 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 CH3, এটার নাম কি বলেন তো? 6 কার্বন, 1 2 3 4 5 6, এটার নাম N-হেক্সেন। সরল শিকলগুলোর আমরা N লাগিয়ে দিই, N-হেক্সেন। এই N-হেক্সেন থেকে আপনি ওই N-হেক্সেন থেকে কি করতে পারেন, N-হেক্সেন থেকে এই N-হেক্সেন থেকে আসলে আমরা বেনজিন বানাইতে পারি। প্রশ্ন হলো কেমনে বানাই, আমরা কি করবো, এটাকে একটু সাজায় লিখবো আর কি। এই যে এটাকে একটু, বেনজিন তো আমরা জানি চারটিক যৌগ, একটা চক্রের মতো করে লিখবো। দেখেন CH3, তাই তো, CH3 CH2 CH2 CH2, এই দিলাম আমরা চারটা, হ্যাঁ CH2, এই জায়গায় দেন আপনি CH3। আমরা একটু চক্রের আকারে লিখতেছি আর কি, CH3 CH2 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 CH3। এই হলো আমার N-হেক্সেন। এখন এই N-হেক্সেনকে আমি আসলে কি করবো জানেন, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উত্তপ্ত করবো। 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কার উপস্থিতি, অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড,
অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের মিশ্রণের উপস্থিতি উত্তপ্ত করলে Cr2O3 Cr2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়াম অক্সাইডের মিশ্রণের উপস্থিতি উত্তপ্ত করলে আমার বেনজিন হয়ে যাবে। এখন বেনজিনের সংকেত কি? 6 কার্বনের, আপনি আগে 6 কার্বন দিয়ে দিন। কেমনে হয় সেটা আমি পরে বলতেছি। এই যে স্যার, মানে বেনজিন মানে কি প্রত্যেকটার মধ্যে একটা একটা হাইড্রোজেন থাকবে, আপনি চাইলে এইভাবে দিতে পারেন, অথবা গাঠনিক সংকেত আকারে লিখতেছি আর কি, এমনি দিলেও হইতো। আচ্ছা, তো প্রত্যেক কার্বনের কয় হাত হয়েছে? প্রত্যেক কার্বনের হয়েছে 3 হাত, তাহলে এই জায়গায় ডবল বলতে 4 হাত 4 হাত 4 হাত, সাথে হবে H2, হাইড্রোজেন হবে 4 অণু। প্রশ্ন হলো কেমনে? তাহলে আপনি কি বলবেন যে এন হেক্সেনকে 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অ্যালুমিনিয়াম অক্সাইড ও ক্রোমিয়ামের মিশ্রণে উপস্থিত উত্তপ্ত করলে বেনজিন উৎপন্ন হয়। বেনজিন, এটা আপনাকে মনে রাখতে হবে, বেনজিন। এখন এই বিক্রিয়াটা কেমনে ঘটছে? আসলে এই বিক্রিয়াটা ঘটছে আপনি ওইভাবে মনে রাখবেন যে এই যে 2 কার্বন আছে, এই জায়গা থেকে 2টা হাইড্রোজেন যাবে, এই জায়গা থেকে 2টা হাইড্রোজেন যাবে, দুইটা হাইড্রোজেন গেলে ওদের একটা একটা থাকবে, একটা একটা রইলো। এখন এই কার্বন থেকে যদি 2টা হাইড্রোজেন যায় তো ওর 2 হাত খালি, তো এক হাতে ধরবে এই কার্বনকে, আর এক হাতে ধরবে ওর যাবে একটা একটা, এই জায়গা থেকে যাবে একটা হাইড্রোজেন। আপনি এটা এইভাবে মনে রাখেন আর কি। আপনি যদি মুখস্থ করতে পারেন যে এনহেক্সেনকে উত্তপ্ত করলে আসলে বেনজিন হয়, তাইলেই হইলো। কিন্তু এমনি যদি মনে মূল কাহিনীটা হলো এই জায়গা থেকে যাবে 2টা হাইড্রোজেন, 2টা, এই জায়গায় যাবে 2টা হাইড্রোজেন, এই জায়গা থেকে যাবে একটা 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 একটা, তো মোট হাইড্রোজেন কয়টা হয়েছে? 4 4 8টা, ওই যে 4:2। ঠিক আছে, এই প্রত্যেক কার্বন থেকে যে একটা একটা হাইড্রোজেন যখন চলে যায় তখন ওর এক হাত খালি হয়, তখন তারা বন্ধন তৈরি করে। আর বেনজিন একান্তরিত দ্বিবন্ধন, সেম। আর এটা নিয়ে আর জটিলতা করার প্রয়োজন নাই। এখন আসেন আপনি টলুইন বানাবেন, আর কিচ্ছু না। এই জায়গায় 7 কার্বন হবে, কয় কার্বন? 7 কার্বন। এই জায়গায় 6 কার্বনের, এটা হলো আমাদের বেনজিন, 7 কার্বনটা হলো টলুইন। তখন আমাদের 7 কার্বনের এন হেপ্টেন নেওয়া লাগবে। কি নেওয়া লাগবে? এন হেপ্টেন। তো বেনজিন থেকে আমরা টলুইন, দুইটা এক্সাম্পল শিখবো, সমস্যা নেই। একটা হলো এন হেক্সেন থেকে বেনজিন, এন হেক্সেন থেকে আমরা কি বানাইছি? বেনজিন। আর একটা বানাবো হেপ্টেন থেকে টলুইন, এন হেপ্টেন। এটাকে আমরা হেপ্টেন বানাই ফেলি, দেখেন কিভাবে বানাই। আমরা আর একটা কার্বন সংখ্যা শুধু বাড়াই দিতে চাই। CH2 CH3, এই হইল স্যার আমাদের হেপ্টেন, এন হেপ্টেন। সেম প্রভাবক, সেম টেম্পারেচার, এন হেপ্টেন। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন। ওকে, সেম। আপনি এটাকে কি করবেন যে এটাকে টলুইন, টলুইনের সংকেত আপনি জানেন কিনা আগে? টলুইনের সংকেত হইল এই, আমরা জানি বেনজিন চক্রের সাথে একটা CH3, এই যে স্যার টলুইন। ঠিক আছে, অর্থাৎ উপরের দিকে একটা CH3 থাকবে। আচ্ছা, এই মুহূর্তে আমরা কার্বন দিয়েই দেখাই, এইভাবে সংক্ষেপে সংকেত আর নাই লিখি, তাইলে এটাকে আমরা একটু সাজায় লিখি। CH3 সেম আগের মতো একটা CH3 উপরে তুলে দিলাম, CH2 এখন সেম টু সেম আগের মতো, CH2 CH3, এই হলো 1 2 3 4 5 6 7, এই হলো এন হেপ্টেন। এটার নাম কি? এন হেপ্টেন। এই এন হেপ্টেনকে সেম প্রভাবক, টেম্পারেচার সেম, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রভাবক কি ছিল? অ্যালুমিনিয়াম অক্সাইড আর ক্রোমিয়াম অক্সাইড, Cr2O3। ক্রোমিয়াম অক্সাইড দিয়ে উত্তপ্ত করলে আমাদের টলুইন হবে। টলুইনটা কিভাবে? এই দেখেন, আগে আপনি বেনজিন চক্র বানায় ফেলেন, পরে অন্য বিষয়। টলুইন মানে এই হলো CH3। এখন তার কি আছে? প্রত্যেক কার্বনের কি আছে? CH। বেনজিনের 6 কার্বনের এগুলো আগে দেন, তারপরে কি হবে? এই জায়গায় দ্বিবন্ধন দ্বিবন্ধন দ্বিবন্ধন, এই হইলো আমাদের টলুইন। সাথে কি হবে? H2। এখন H2 কয়টা হবে? আমরা যদি ইয়ে করি, এই জায়গায় 4টা হাইড্রোজেন যাবে, এই হইলো, এটার নাম হলো টলুইন। টলুইন। আর দিস ইজ এন হেপ্টেন, এন হেপ্টেন। আশা করি আমরা বুঝতে পারছি। তাইলে আমরা কি করব? এন হেক্সেন থেকে বানাবো বেনজিন, এন হেপ্টেন থেকে বানাবো কি? টলুইন। তাইলে কি আমরা কি পাইলাম? এলিফেটিক যৌগ থেকে, এগুলো এলিফেটিক যৌগ, এলিফেটিক যৌগ থেকে আমরা কি বানাইতে পারি? অ্যারোমেটিক যৌগ বানাইতে পারি। পরে আরো অনেক পড়াশোনা আছে অ্যারোমেটিক যৌগ কাকে বলে। তাহলে আমরা এই প্রশ্ন উত্তর শেষ। আমরা যে নোটটা আমি আপনাদের দিব এলিফেটিক যৌগ থেকে কিভাবে অ্যারোমেটিক যৌগ বানানো যায় অ্যালকেন থেকে, এই যে স্যার আমরা যা পড়াশোনা করছিলাম আসলে, যে মুক্ত শিকল অ্যালকেনকে উচ্চ তাপমাত্রা চাপে উপযুক্ত প্রভাবের উপস্থিতিতে অ্যারোমেটিক যৌগে রূপান্তর করা যায়। এন হেক্সেনকে আমরা ওই প্রভাবের উপস্থিতিতে দিলে বেনজিন হবে, এন হেপ্টেনকে দিলে কি? টলুইন হবে। আশা করি আমরা বুঝতে পারছি।
ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ক্লাসে।